রাজনীতি, সংস্কার, আমাদের বাংলাদেশ। টিটু টুডেস, আপনাদের চ্যানেল আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, সবাইকে অভিবাদন। আজকে আমাদের সাথে আছেন জাতীয় সংস্কার জোটের সম্মানিত সদস্য সচিব আব্দুর রহিম সাহেব। তো জাতীয় সংস্কার জোটের যে 8 দফা দাবি আছে, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব এবং আমরা জানবো যে জাতীয় সংস্কারের জন্য 8 দফার কি গুরুত্ব এবং 8 দফা কি, সেই বিষয়গুলো আমরা ওনার কাছ থেকে এবং এই জোটের অন্যান্য সদস্য যারা আমাদের সাথে পরে যুক্ত হবেন তাদের কাছ থেকে জানবো। শুরুতে আব্দুর রহিম সাহেবের কাছে জানতে চাই যে জাতীয় সংস্কার জোটের 8 দফা কি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা আমাদের আজকের এই আলোচনা শুনছেন তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রথমত, আমরা সবাই জানি যে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিটা এখন কেমন। আমাদের আলোচনা যারা শুনছেন প্রত্যেকেরই নিজস্ব একটা অভিজ্ঞতা আছে, প্রত্যেকেরই একটা ধারণা আছে। তা আমরা জাতীয় সংস্কার জোটটা গঠন করলাম কেন? আমরা যখন দেখতে পেলাম 24-এর যে স্প্রিট, সেটার সাথে বর্তমানের যাদেরকে আমরা দেশের বড়ভাবে জানি, বড় দল হিসেবে জানি, এবং সরকার বাহাদুরের সঙ্গে তাদের সম্পর্ক এবং যে দরবার চলছে, সেটা সন্দেহের দিকে আমাদের দৃষ্টি পড়ল। আমরা বিশ্বাস করেছিলাম যে আমাদের 24-এর অভিজ্ঞতায় আমরা সবাই হয়তো সবকিছু ভুলে গিয়ে আমরা দেশটাকে আমরা সুন্দরভাবে সবাই মিলে গড়ব। আর সেই গড়তে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সংস্কার, ব্যাপক সংস্কার প্রয়োজন। 53 বছরের জঞ্জাল, অভিজ্ঞতা, কথা দিয়ে কথা না রাখার যে বাস্তবতা, আমাদের নীতি নির্ধারক যারা, রাজনৈতিক নেতৃত্ব যারা, তারা কেউ কথা দিয়ে কথা রাখেননি, এটা প্রমাণিত। কাজেই তারপরেও আমরা বিশ্বাস করছিলাম যে দেশের বড় দলগুলো, বড় বড় নেতাগুলো, তারা সবাই মিলে একটি সুন্দর সংস্কার করে দেশকে, জনগণকে ভোট দেওয়ার যে গণদাবি, সেটা তারা বাস্তবায়ন করবে বাংলার মাটিতে। আমরা অতীব দুঃখ এবং কষ্টের মাধ্যমে বলতে চাই, সেই আশাটি আমাদের সন্দেহের মধ্যে পড়ে গেছে। এক কথায় আমাদেরকে আবার ঐক্যবদ্ধভাবে এই খেলা, রাজনীতি খেলাকে বন্ধ করতে হলে আবার আমাদের একটা বড় সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। তারই পূর্বাভাস হচ্ছে আমাদের জাতীয় সংস্কার জোট গঠন। এই গঠনের সাথে যে সকল নেতৃবৃন্দ, দল এবং আমাদের মতো যারা ভাবেন, এদেশের বিভিন্ন সংগঠনের মানুষ, তারা প্রতিদিনই আমাদের সাথে একত্রতা করছেন। আমাদের দাবিটা জাতীয় দাবি। এই দাবি এমন কিছু না। আমরা কি বলতে চাই? আমরা বলতে চাই যে আপনারা জুলাই সনদটা ডিক্লারেশন করুন। জুলাই সনদটা কি, কেন, এদেশের মানুষ তা জানে। জুলাই সনদের প্রয়োজনীয়তা কি, সেটাও এদেশের রাজনীতিবিদরা জানেন। তাহলে কেন আমরা সুন্দরভাবে জুলাই সনদটা ঘোষণা করতে পারছি না? কেন, কি সমস্যা এখানে? সেটা যেমন আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, পরবর্তীতে প্রয়োজনীয়তা নিয়ে আমি কথা বলবো, ঠিক একইভাবে এর পরের স্থানটাই আসছে সংস্কার। 53 বছরের অতীত অভিজ্ঞতা, কথা দিয়ে কথা না রাখার যে রাজনৈতিক, যে আমাদের দেশের যে চরিত্র, বিশ্বাস অবিশ্বাসের যে চরিত্র, সবকিছু ভুলে গিয়ে আমরা বলতে চেয়েছিলাম একটা সুন্দর সংস্কার জাতির সামনে সবাই মিলেমিশে আমরা পেশ করব। সেই সংস্কার নিয়ে সংস্কার সংস্কার খেলা চলছে। কেউ বলছেন আংশিক সংস্কার,
কে বলছেন সীমিত সংস্কার, এক এক ভাষায় এক একজন ভাষাবিদগণ ভাষা ফুলঝুরি ছড়াচ্ছেন। আমাদের বক্তব্য হচ্ছে পরিপূর্ণ সংস্কার, এখানে কোনো কাটছাট করার কিছু নেই। আপনারা সবাই একমত হলে এই সংস্কার করতে কয়দিন লাগে? সবাই মিলে সৎ নিয়ত নিয়ে বসলে এই সংস্কার করতে আপনাদের 2 সপ্তাহ লাগবে না। তাহলে সংস্কার সংস্কার খেলা যারা খেলছে তাদের নিশ্চয়ই দুর্বিসন্ধি হয়েছে। আর তাদের চরিত্র তো আগে থেকে আমরা জানি, তারা মোটেই সেই চরিত্রের মানুষ নন, বা সেই চরিত্রের দল তাদের নয়, তারা সেটা অতীতেই হারিয়ে ফেলছে। এখন আসেন, সংস্কার করলেন, ধরে নিলাম সুন্দর সংস্কার করলেন, তার বাস্তবায়ন আমরা মাঠে দেখতে চাই। সেটা কিভাবে দেখবেন? এই যে আমাদের যে আচরণ করলো, আমাদের যে হাজার হাজার মানুষকে হত্যা করলো, আমাদের 30,000-এর উপরে আমাদের আহত করলো, আমাদের যে সম্পদ নষ্ট করলো, লুটেরা দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা দেশ থেকে পাচার করলো, সকল অপরাধের বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই। এই ক্ষেত্রে বিচার দরকার দৃশ্যমান, সেটা আপনারা আমরা আমাদের দাবির মধ্যে নিয়ে এসেছি। এরপরে আসেন, বিচার তো চলবে, এটা চলমান প্রক্রিয়া হবে। আমি 8 সব দফার বিচার আপনি দাবিগুলো আগে একদিনে শুনতে করতে চাচ্ছি, পারবেন 8 না। দফা দাবি। জি, আমি 8 দফারই বিচারের জায়গায় আসলাম। এই বিচারের পরপরই আসবে আপনার আমাদের নির্বাচনের বিষয়টা আসবে। আপনি কোন নির্বাচনটা আগে করবেন? সংস্কার করলেন, বিচার শুরু করলেন, আপনি সরকার, পুরো বাংলাদেশের সিস্টেম কি নির্বাচনের জন্য প্রস্তুত? সেটা আপনি বুঝবেন কিভাবে? আমরা জাতীয় নির্বাচনটাকে নিয়ে হেলামেলা করতে চাই না। আমরা বিগত 15 বা 16 বছর আমরা কিন্তু সঠিক নির্বাচন জাতীয় পাইনি। কাজেই আমরা মনে করি যে প্রথমে আমাদের স্থানীয় সরকার নির্বাচনটা আগে করতে হবে। এটার মাধ্যমে আমরা কি পাবো? প্রথমত আমরা পাবো সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল কতটা সদিচ্ছা, কতটা যোগ্য, সেটা আমরা প্রমাণ করতে পারবো আমরা যদি কিনা স্থানীয় সরকার নির্বাচনটা আগে করি। আপনারা তখনই বুঝতে পারবেন অতীতে স্থানীয় সরকার নির্বাচনটা কেমন ছিল, এবারও কি কেমন হলো, কোন উন্নতি হলো কিনা। সেটার মাধ্যমে, সেটার মাপকাঠির পরে আমরা চলে আসব জাতীয় নির্বাচন। তবে প্রশ্ন আছে এখানে, জাতীয় নির্বাচনটা যে আমরা করব, সেই নির্বাচনের আগে এই যে আমাদের বর্তমান সরকার, যাকে আমরা যে নামই ডাকি না কেন অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন কেউ কেউ সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে। এর জন্য এই সরকারও কিছুটা দায়ী। আমরা এই সরকারের সমর্থক, নিঃসন্দেহে আমরা চাই যে এই সরকারের সফলতা, কিন্তু এই সরকারের অনেক দুর্বলতা আছে, সেগুলো আমরা আরেকদিন বলবো। কিন্তু এই মুহূর্তে আমি বলতে চাই, এখানে স্বাভাবিকভাবেই এই যে একটু আগে আমি কথাগুলো বললাম, এগুলো যদি সফলভাবে সরকার করেন ঠিক মতো, তাহলে আমাদের পরের যে শর্তটা, পরের যে দাবিটা, সেটার যুক্তিকতা কমে যায়। তখন আর সেই দাবিটা পূরণ না করলেও আমাদের কারো আপত্তি থাকবে। সেটা কি? আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন নির্বাচনের আগে। তাহলে তত্ত্বাবধায়ক সরকারটা কিভাবে হবে? অতীতে যেভাবে হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, আমরা হয়তো ডক্টর ইউনূস সাহেব প্রধান থাকলেন, এখানে বর্তমান যারা উপদেষ্টা আছেন তাদেরকে আমরা সরিয়ে সেখানে আরো 10 জন নতুন উপদেষ্টাকে নিয়ে এই সরকারের নাম আমরা তত্ত্বাবধায়ক সরকার বলতে পারি, দিতে পারি। এটা প্রয়োজন হবে না যদি কিনা তারা সুন্দরভাবে, আমি আগের যে দাবিগুলা সেগুলা যদি তারা সুন্দরভাবে পূরণ করে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দাবি কিন্তু আছে, যারা এই যে আন্দোলন সংগ্রামে যারা আত্মহত্যা দিলেন, জীবন গেল, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। সেই সঙ্গে আপনার যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার দায়িত্বভার সরকারকে ভালোভাবে করতে হবে, যেন তাদের তরফ থেকে কোনো কথা না আসে। সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে যে বৈষম্য, আমাদের স্বতন্ত্র প্রার্থী তাদের বেলায় যে 1% ভোট এবং আরো অন্যান্য যে শর্ত দিয়ে একটি বেড়াজাল তৈরি করে রেখেছে, তা প্রত্যাহার করতে হবে। স্বাভাবিক করতে হবে নির্বাচনী দলগুলোর রেজিস্ট্রেশন। এত কঠিন ভাবে রেজিস্ট্রেশন করার কোনো
দরকার নেই। আপনি কেন রেজিস্ট্রেশন করেন? আপনি একটা মার্কা দেওয়ার জন্য। আর আপনি যদি রেজিস্ট্রেশনই করাকরি করেন তাহলে আমাদের আরো অনেক কথা থাকবে। আমরা মনে করি সেই ক্ষেত্রে সরকারকে আমরা সংস্কারের জায়গায় আমরা সেই কথাগুলো বলবো। তো মূলত আমাদের 8 দফা দাবি ছিল এটাই। এখন আপনাকে অসংখ্য দেশবাসী জানুক। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 8 দফার দাবি আপনি বললেন। আমি লায়ন মোহাম্মদ আব্দুল কাদের আসতে চাই যে আপনি এই সংস্কার জোটের সাথে কেন আসলেন, কি কারণে আসলেন, আপনার মতে কোন কোন জায়গায় ঐক্যমত পোষণ করেন কিনা 8 দফা দাবির সাথে, এবং আপনার পরিকল্পনা একটু বলবেন। লায়ন আব্দুল কাদের জিলানী। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থাপক আরিফুল ইসলাম সাহেব, আপনাকে অশেষ ধন্যবাদ। এবং আমার আজকের অতিথি, আমাদের শ্রদ্ধাভাজন জাতীয় সংস্কার জোটের মহাসচিব, উনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেটি তো অবশ্যই বাস্তবায়ন করার জন্যই যে আমাদের সংস্কার জোটের দাবিগুলো। তো আমি কেন আসলাম এবং আমি কতটুকু প্রয়োজনীয়তা মনে করি, আসলে আমাদের দেশ আজকে 54 বছর অতিক্রম করছে। যে দেশের যে বর্তমান অবস্থা, এই অবস্থাতে আমরা নতুন করে ফ্যাসিস্ট সরকার, খুনি সরকারকে প্রতারিত বিতাড়িত করার পরে যে নতুন করে 5ই আগস্ট উন্মোচন করেছে আমাদের শহীদদের বিনিময়ে ছাত্র জনতা, কৃষক, মেহনতি মানুষ প্রাণ দিয়েছে, আহত হয়েছে 30,000, যার বিনিময়ে আমরা নতুন করে 5ই আগস্ট পেয়েছি। 5ই আগস্ট পাওয়ার পরে আমাদের এই বাংলাদেশ যে উন্মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা নিজেকে গর্বিত মনে করি এই বিজয়ের মাধ্যমে। তো এই সংস্কারটা যদি, অবশ্যই আমাদের জাতির জন্য, আমাদের রাষ্ট্রের জন্য এই সংস্কারটা অপরিহার্য, যার বিস্তারিত তথ্য 8টি দফা আমাদের সম্মানিত মহাসচিব সাহেব বলেছে। 8টি দফা, এই 8টি দফার যখন আমাকে ইনভাইট করা হয়েছে জাতীয় সংস্কার জোটে, আমি যখন দেখলাম আজকে এই জনগণের পক্ষের যে কথা, জনগণের পক্ষে যে সংস্কারের দাবি, আমি নিজেও মনে করি দেশে একটি সুন্দর সুন্দর ব্যবস্থাপনা করার জন্য আমাদের জাতীয় সনদ, জুলাই সনদ, যেটি সংস্কার, বিচার, আইন এবং নির্বাচন, এটিকে আমি যথাযথ ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার লক্ষ্যে যে জোটটি একত্র হয়েছে, সেই জোটের বিপক্ষে বা সেই জোটের বাইরে থাকতে তো আমি পারি না। আমি একজন সচেতন নাগরিক এবং একটি দলকে নেতৃত্ব দিচ্ছি। যে দলটি নেতৃত্ব দেয় বা দিচ্ছি জনগণের খেদমতের জন্য, জনগণের সেবার জন্য, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য, শ্রমজীবী মানুষের জন্য। আর এই মানুষের যদি প্রাণের দাবি হয় সংস্কার, 54 বছর পরে আমাদের নতুন বাংলাদেশকে নতুন একটি রাষ্ট্রে, নতুন একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য, তাহলে আমি এই রাষ্ট্রের সংস্কারের দিকে আমি কেন থাকবো? তো আমি যেটা মনে করছি সেটা হলো কি, এই সংস্কারটা এত যুক্তিযুক্ত সংস্কার, জাতীয় সংস্কার। এই জাতীয় সংস্কারে শুধু এই 4টি জোট নয়, 35টি রাজনৈতিক দল নয়, আমি যে বলবো যে রাজনৈতিক দলদেরকে আহ্বান জানিয়ে, সেটি হলো কি, আমাদের এই জাতীয় সংস্কার জোটে প্রত্যেকটি রাজনৈতিক দলের সহমত প্রকাশ করা এবং এই রাজনৈতিক দলের নেতাদের যে যদি জনগণের খেদমত বা জনগণের পাশে, জনগণের যে মনের ইচ্ছা প্রতিফলিত করার জন্য, বাংলাদেশে সুন্দর একটি শহীদদের 5ই আগস্টের বিজয় অম্লান রাখার জন্য সংস্কার দরকার। এই সংস্কারের পতাকা তলে প্রত্যেকটি রাজনৈতিক দল, গোষ্ঠী, ব্যক্তি সবাইকে সহমত প্রকাশ করে এই জাতীয় সংস্কার দলে আহ্বান জানাচ্ছি। এবং এই আপনাকে জাতীয় ধন্যবাদ। সংস্কার দলে যখনই আমরা সবাই একটি ভারী একটি দলে পরিপূর্ণতা অর্জন করব, আমরা এই জাতীয় সংস্কার জোটকে যখন একটি যথাযথ মূল্যায়নের জায়গায় আসবে, এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দেখবে না প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা ব্যক্তি প্রতিষ্ঠান একটি সংস্কারের পক্ষে পতাকা তলে গিয়েছে, জি, তখন আপনাকে এই বর্তমান ধন্যবাদ। আমরা অন্তর্বর্তী আহাদনুর সরকার ভাইয়ের কাছে আসবো। বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। আমি সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আহাদুল ভাইয়ের কাছে আসবো যে এই যে জাতীয় সংস্কার জোটে আপনার অবদান আছে, আপনি এই যে
ন্যাশনাল রিফর্ম অ্যালায়েন্স, এই যে সংস্কার, এই সংস্কার 8 দফা দাবির সাথে আপনার যুক্তিগত, আপনার দল থেকে এবং জাতির প্রতি আপনার কি অবস্থান সেটা আমাদেরকে বলুন। ধন্যবাদ আপনাকে জনাব আরিফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। দেখেন, পুরা জাতির এখন সামনে জন আকাঙ্ক্ষা এবং জাতির আকাঙ্ক্ষা হলো যে জুলাই সনদ অবিলম্বে ঘোষণা, পূর্ণাঙ্গ সংস্কার, মৌলিক সংস্কার সহ পূর্ণাঙ্গ সংস্কার, জানাতনা সংস্কার নয়। বিচার প্রক্রিয়া চলমান থাকবে, দৃশ্যমান হবে। আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, তারপর জাতীয় সরকার নির্বাচনের আমরা আব্দুর রহিম সাহেবের কাছে আসবো যে সিটি গভর্নমেন্ট বা স্থানীয় সরকার যেটা বলছেন, সেটা বর্তমান যে সিস্টেম আছে এই সিস্টেমের বাইরে যাওয়া কি করা সম্ভব কিনা। সিটি গভর্নমেন্ট যেটা না আমরা দেখুন, সংসদীয় ভাবে যেভাবে করি, যে সারা সংসদে সারা বাংলাদেশ থেকে 300 জন নিয়ে যে সংখ্যাগরিষ্ঠ হয় তিনি তার তার থেকে একজন প্রধানমন্ত্রী হন। আমরা কি সিটি গভর্নমেন্ট এভাবে করতে পারি কিনা, যেটা হচ্ছে যে মেম্বার বা কমিশনার একজন হবেন, সেই কমিশনার যে সমস্ত অঞ্চল মিলে যে কমিশনার থেকে একজনকে নির্ধারণ করে মেয়র হবেন, এই ধরনের সিটি গভর্নমেন্ট কি আমরা পারি কিনা, আব্দুর রহিম সাহেব? আমি ব্যক্তিগতভাবে এটার সাথে একমত নই। কারণ আমাদের কিছু ঐতিহ্য রক্ষা করা উচিত। আমাদের এখানে আহ ওয়ার্ড কমিশনার যারা আসেন, তাদের যে সামাজিক স্ট্যাটাস, অবস্থান, এবং তাদের যে রাজনৈতিক, যে সবকিছু মিলিয়ে আমি মনে করি যে আমাদের পুরনো যে সিস্টেমটা আছে সেটাই বেটার। আমাদের মেয়র আলাদা নির্বাচন হবে, আমরা ওয়ার্ড কমিশনার যেভাবে নির্বাচিত হচ্ছে সেভাবে হবে। এখন যদি কোয়ালিটি আপনি ভালো ভালো করতে চান, তাহলে মেয়র সাহেব কিভাবে কাজ করে আপনি কি জানেন? আমাদের মেয়র সাহেব যে অফিসটা মেয়রের, সেই অফিসে সরকারি বিভিন্ন আমলা ছাড়া মেয়রকে সাহায্য করার কেউ থাকে না। সিংহভাগ মেয়রের যে সকল শাখা প্রশাখা মেয়র কার্যালয়ের সেবা প্রদান করে থাকেন, তার প্রধান এবং আরো অন্যান্য শাখায় যারা আছেন, তারা সবাই বিভিন্ন মন্ত্রণালয় থেকে তারা এখানে আসেন, বদলি সূত্রে আসেন, কাজ করেন, চলে যান। হ্যাঁ, তাদের কিছু অংশ থাকতে পারে, কিন্তু এত ব্যাপকভাবে নয়। বড়জোর সংশোধন করতে চাইলে আপনি বলতে পারেন যে আমাদের ওয়ার্ড কমিশনারদেরকে এখানে চলতি দায়িত্বে নিয়ে আসা যেতে পারে। যেখানে এখন ধরেন রাজস্ব প্রধান যিনি রাজস্বের আছেন, সেটা একজন ওয়ার্ড কমিশনারকে দেওয়া যেতে পারে দায়িত্ব। এইগুলো সংশোধন করা যেতে পারে। আমি চাই যে স্থানীয় ভাবে জনপ্রতিনিধিরাই এখানে বেশিরভাগ ভূমিকা রাখুক, যেখানে সুযোগ আছে। তো সিটি কর্পোরেশন গুলোতে আমি পুনরায় বলছি বোঝার সুবিধার্থে, মেয়র ইলেকশন যেভাবে হচ্ছে এভাবেই হোক, ওয়ার্ড কমিশনার যেভাবে হচ্ছে এভাবেই হোক। তবে আপনার মেয়রের কার্যালয়কে একটু পুনর্গঠন করা যেতে পারে, সেখানে ওয়ার্ড কমিশনারদেরকে অনেক বেশি দায়িত্ব ভাগ করে দেওয়া যেতে পারে মেয়রের হাতকে শক্তিশালী করার জন্য। ধন্যবাদ। জি, আপনার ধন্যবাদ। আমি আওয়াজ নূরকে ভাই আবাকে পেয়েছি। আমি সাময়িক আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যে সংস্কারের যে কথাটা আমরা বারবার বলছি যে সংস্কার, আজকে আপনার ডিসি অফিসে গিয়েছিলেন, আইজি অফিসে গিয়েছিলেন, আইজি অফিসের কি রেজাল্ট আপনারা মনে করেন? শুরুতে আব্দুল আহাদ নূর বলবেন। না, আলহামদুলিল্লাহ, আমরা সংস্কারের প্রয়োজনীয়তা এবং কি কি সংস্কার করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি সেই বিষয়গুলিকে আমরা পরিষ্কার করতে পেরেছি। আমরা 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 মনে করি যে পুরো বিষয়টা তারা উপলব্ধি করতে পেরেছে এবং দেশ ও জাতির জন্য এটা খুব প্রয়োজন। সংস্কার ছাড়া অন্য বিষয়ের দিকে আগানো ঠিক হবে না, এই বিষয়টাকে আমরা পরিষ্কার করতে পেরেছি। জি, ধন্যবাদ। ধন্যবাদ। সংক্ষেপে লায়ন আব্দুল কাদের জিলানী এই বিষয়টা বলবেন। জি, এই সংস্কার বিষয়ে যে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল, আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল, আমাদের যথারীতি ওখানে আমরা যে কথাগুলো বলেছি, আমাদের সম্মানিত মহাসচিব সাহেব উনি সব কথার অ্যান্সার দিয়েছে, আমরা ছিলাম।
তো আমি যে কথাটা আমার পক্ষ থেকে বলেছি সেটি হলো কি, আমাদের এই সংস্কার যে কমিশন, এই সংস্কার কমিশন সব সময় নিবন্ধিত রাজনৈতিক দলকে ওনারা প্রাধান্য দেয়, এবং নিবন্ধিত নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে, 30টি রাজনৈতিক দলকে নিয়ে ওনারা বেশি এই কমিশনের আলাপ আলোচনা করছে। সেখানে অনিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন কমিশন, সংস্কার কমিশনে আমাদের অনিবন্ধিত রাজনৈতিক দল যারা আছে তাদেরকে ইনভাইট করার জন্য, ডাকার জন্য, এবং আমাদের জাতীয় সংস্কার জোটকে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছানোর জন্য, এবং আমাদের জাতীয় সংস্কার জোট যেন সংস্কার কমিশনে গিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আমাদের কথা উত্থাপন করে তাকে বুঝাইতে পারি, সক্ষম হতে পারি আমাদের আর্থিক সংস্কারের ব্যাপারে। এই ব্যবস্থা করার জন্য আমি এবং এই মিটিং এ আমি এই কথাটাই বলেছি, আমাদের আপনাকে ধন্যবাদ। আমাদেরকে যেন মূল্যায়ন করা হয়, আমাদের সংস্কার জোটকে যেন আপনাকে ধন্যবাদ। সংস্কার জোটকে অবশ্যই নির্বাচন মূল্যায়ন করবে। জাতীয় সংস্কার জোট একটি আদর্শিক জোট এবং মানবতার জোট, মানুষের সেবা করার জোট, যে জন্য এই জোট করা হয়েছে। যারা ভালো মানুষ, ভালো মানুষকে ভালো করতে চায়, তাদের জন্য এই জোট। এবং আরো আমরা চাইছি আরো নতুন নতুন দল আমাদের সাথে সংযুক্ত হবে। আমি এখন প্রথমে যেটা হচ্ছে আব্দুর রহিম সাহেবের কাছে যাব। এই যে উনি আজকে ওনার নেতৃত্বে আমরা একটা এই আইজি সাহেবের কাছে গেলাম, ওনার মূল্যায়নটা আমরা সবচেয়ে বেশি করে শুনবো। ওনার মূল্যায়নটা কিভাবে আমরা এখান থেকে উপকৃত হবো। ধন্যবাদ। আমরা আসলে আইজি সাহেবের কাছে না, এটা ছিল আপনার স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি সাহেব। ওনার কার্যালয়ে মালিবাগে আমরা আগে থেকে নির্ধারিত বৈঠক ছিল আমাদের সংস্কার জোটের সাথে ওনাদের। এটা একটা প্রথম বৈঠক। তো এটা জাতীয় সংস্কার জোট আর সরকারের পক্ষ থেকে স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি সাহেবের নেতৃত্বে এই বৈঠকটি হয়। আমাদের ওনাদের জানার ইচ্ছা ছিল যে আমরা যে এই যে জোট এবং দল মিলিয়ে যে আমরা একটা বিশাল গ্রুপ, আমরা যে 8 দফা দাবি নিয়ে কথা বলছি, এই বিষয়টা ওনারা আমাদের মুখে জানতে চাইলেন যে আপনাদের দাবির যৌক্তিকতাটা আমাদেরকে একটু বলেন। তা আমরা সেই দাবির যৌক্তিকতা একটু আগে আপনাকে যেভাবে বলেছিলাম বক্তব্যের শুরুতে, আমরা ওনাকে বলেছি, এবং উনিও খুঁটিনাটি কিছু প্রশ্ন করে জানতে চাইলেন যে আমাদের এই দাবিগুলোর পাল্টা বিকল্প কোনো কিছু আছে কিনা। আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা তারাও আলাদা আলাদা ভাবে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। আমার দিন শেষে সমস্ত আলোচনার সূত্র ধরে আমরা স্যাটিসফাই, আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এই 8 দফা দাবির যৌক্তিকতা। এটা দেশবাসীর প্রাণের আকাঙ্ক্ষা, এই 8 দফা দাবি। ওনারা কর্তৃপক্ষ হিসেবে ওনারাও সন্তুষ্ট হয়েছেন। এখন ওনারা ওনাদের জায়গা থেকে কাজ করবেন, আমরা আমাদের জায়গা থেকে কাজ করব। আমাদের সাথে ওনাদের যোগাযোগ এখন টেলিফোনে কিংবা বিভিন্নভাবে যোগাযোগ আমাদের থাকবে। ওনারাও করবেন, আমরাও করব, আমাদের যোগাযোগে কোনো বাধা থাকবে না। মৌলিক বিষয়টা হলো যে আমরা কিন্তু একটা পরিকল্পনা নিয়ে আমাদের কাজগুলো করছি, আমরা ওনাদেরকে জানিয়ে দিয়েছি। যেমন ধরুন জুলাই মাসে আমরা আমাদের এই দাবির সপক্ষে 2টা অনুষ্ঠান করব ইনডোর, এটা আমাদের পরিকল্পনা, আমরা সেটা তাকে জানিয়েছি। একটা হলো জুলাই 12 তারিখে আমরা আরো অনেকগুলো দল এবং জোট আমাদের সাথে যোগদান এবং যুগপৎ ভাবে কাজ করার জন্য তারা অংশগ্রহণ করবেন। সেটা জাতীয় প্রেস ক্লাবে 12ই জুলাই আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে। এরপরে আমরা একটু বড় আকারে আমরা একটা অনুষ্ঠান করব, সেটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সম্ভবত ডিপ্লোমা যে ইনস্টিটিউশনটা আছে আমাদের কাকরাইলে, সেখানে আমরা একটা অনুষ্ঠান করার ইচ্ছা আছে আমাদের এই মাসে, মানে জুলাই মাসের শেষের দিকে। এটা আমাদের ইনডোর। এই ইনডোরের জুলাইয়ের পরে আমাদের সকল দলে যারা আমরা জোটবদ্ধ এবং যারা আমরা যুগপৎ, আমরা আমাদের কর্মী, আমাদের ভালোবাসার মানুষ, দেশবাসীকে নিয়ে আমরা কিন্তু সরাসরি মাঠে কর্মসূচিতে আমরা বিশ্বাস করি। এই কর্মসূচি দেওয়ার প্রয়োজন হবে না, সরকার যদি বিবেচনা করে এবং আমাদের যারা বড় দল বলে দাবিদার তারা যদি আন্তরিক হন, তাহলে এই নির্ধারিত যে আমাদের দাবিগুলো
এই দাবিগুলো কিন্তু বাস্তবায়ন করা কোনো সমস্যা নয়, কিন্তু তারা যদি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, তাহলে জাতীয় আমাদের সংস্কার জোট জাতির এই ক্লান্তির লগ্নে তারা শক্ত হাতে জনগণকে নিয়ে প্রতিবাদ করবে, যত রকম অনিয়ম এবং যত রকম আপনার যে রাজনৈতিক আঁতাত, এগুলো ভেঙে দেওয়ার জন্য। এক কথায় আমরা তখন গর্জে উঠব। আমরা হয়তো এই মাঠের আগস্ট থেকে আমাদের যে লড়াই সংগ্রাম শুরু হবে, সেই লড়াই সংগ্রামে আমরা আর কোনো ফেসিবাদকে নতুন করে বাংলার মাটিতে ক্ষমতায় বসাতে আমরা দেব না। সেই লক্ষ্যেই আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করব। ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আহাদ ভাইয়ের কাছে আসব। উনি এই যে আগামী যে আমাদের জোট সম্প্রসারণ হচ্ছে, সেই সম্প্রসারিত দলগুলো তাদের মতাদর্শ কোন ধরনের হতে পারে বলে আপনি মনে করেন, এবং কোন ধরনের দল মতাদর্শের দলরা আমাদের সাথে যুক্ত হচ্ছে? ধন্যবাদ। আমরা আসলে এদেশের যতগুলি ফেসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করব এবং তাদের প্রত্যেকেরই আমরা জানাবো যে সংস্কারের বিষয়টা কতটা জরুরি এবং গুরুত্বপূর্ণ। এই বিষয়ের সাথে আমরা যদি কেউ নাও আসে তারপর আমরা তাদেরকে জানাবো, এমনকি বিএনপি, জামাত সহ অন্যান্য দল এবং যারা আপনার এই মাঠে ময়দানে ছিলেন প্রত্যেকেরই আমরা জানানোর চেষ্টা করব। আমরা ইতিমধ্যে 53টি দলের সাথে জোটের সাথে তালিকা করেছি, তাদের সবার সাথে আমরা যোগাযোগ করব এবং আমরা আশা করি এই যোগাযোগের মাধ্যমে তাদের মধ্য থেকে আমাদের সাথে যারা সংস্কার চায় এবং জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারগুলিকে আরো জোরালো করতে চায়, তারা আমাদের সাথে আসবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং পর্যায়ক্রমে সকলের সাথে আমাদের একটি যোগাযোগ হবে এবং যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের এই কার্যক্রমটা চলমান থাকবে এবং সারা দেশব্যাপী এটা যোগাযোগ এবং চলমান কার্যক্রম হিসেবে আমরা নিচ্ছি। ধন্যবাদ। জি, লায়ন আব্দুল কাদের জিলানী সাহেবের কাছে আসবো। ওনার কাছে জানতে চাইবো যে আপনি তো একটা ইসলামী সংগঠনের সঙ্গে গিয়েছিলেন তাদের মাহফিলে, তাদের যে সম্মেলনে। তো আপনি কি মনে করেন তারাও কি আপনাদের এই জোটে আসার সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ। তো আমি গতকালকে যে সোহরাওয়ার্দী উদ্যানের প্রোগ্রামে গিয়েছিলাম, তো আমি দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক আপনার ফয়জুল করিম সাহেব এবং আমাদের যে ইউসুফ আকন্দ আছেন, ওনাদের সাথে একটু আলাপ আলোচনা করেছি জোট সম্পর্কে। ওনারা বলেছে যে আজকে আমাদের প্রোগ্রামটা শেষ হোক, হওয়ার পরে আমরা আপনাদের জোটের সঙ্গে যোগাযোগ করব, কথা বলবো। তো আমি তখন আমাদের যে সম্মানিত আহ্বায়ক এবং মহাসচিব সাহেব আছেন, তাদের দুইজনের কথা বলেছি। ওনারা যোগাযোগ করবেন আর কি। মোটামুটি নেগেটিভ না, তবে ওনারা আহ, চাচ্ছিল যে একটা সংস্কার জোটে যদি এই ধরনের বাংলাদেশে কোনো একটা নতুন করে একটা জোট টোট হতো এই ধরনের। তো আমি আলাপ জি করেছি, শুধু ওই আপনার ইসলামী আন্দোলন না, ওখানে ছিল হলো সাজিদ ছিল, তারপরে নূর ছিল, বিপি নূর, তারপরে মনে করেন যে আরো কিছু রাজনৈতিক দল ছিল। আমি সবাইকে স্টেজে বসে বসে সবার সঙ্গে আমাদের জোটের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছি। সবাই আমাদেরকে জোটের ব্যাপারে, আমাদের আহ্বায়ক, মহাসচিব, আমাদের আমরা যারা আছি জোট এবং দলকে সাধুবাদ জানিয়েছে, স্বাগত ধন্যবাদ জানিয়েছে। হচ্ছে না, জি জনগণের যেহেতু এটা প্রাণের দাবি সংস্কার, আপনাদের এই জোটটাকে আমরা স্বাগত জানাই। আমরা পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবো। জি, জি, আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি সর্বশেষ রহিম সাহেবের কাছে আসবো। আমাদের অনুষ্ঠানের সময় শেষে যেহেতু অল্প, আমি ইসলামিক দলগুলোর যে জোটটা হচ্ছে সেই জোটের সাথে আমাদের কোনো জোটবদ্ধ বা যুগপৎ আন্দোলনের বিষয়ে যদি সংক্ষেপে বলেন, জনাব রহিম সাহেব। দেখুন, এখানে দুটো বিষয়, একটা হলো নির্বাচনী জোট, আরেকটা হচ্ছে আন্দোলনের জোট। এখন আমরা এই মুহূর্তে জাতীয় সংস্কার জোট, আমরা কিন্তু এখনো নির্বাচনী জোটের দিকে আমরা সিদ্ধান্ত নেইনি। কিন্তু আমরা যেটা করতে চাই, ফাউন্ডেশনটা ঠিক করতে চাই। মানে আমরা বিলিভ করি একটা পর্যায়ে গিয়ে পুরো দেশের রাজনীতিটা দুইটা শিবিরে ভাগ হয়ে যাবে নির্বাচনকে সামনে রেখে। এটা আমাদের অ্যাসেসমেন্ট, রাজনীতি যেহেতু করি। সেটা হচ্ছে বিএনপি জোট বনাম, হতে পারে সেটা ইসলামিক জোট, হতে পারে সেটা এনসিপি জোট, একটা মহাজোট একটা তৈরি হবে।
অর্থাৎ বিএনপি জোট বনাম একটি মহা জোট আগামীতে জাতি পাবে, এবং এই দুইটার মধ্যে নির্বাচনের ক্ষেত্রে লড়াই হবে। এটা আমাদের ধারণা, আমরা সেই ধরনের প্রস্তুতি রাখতেছি, চিন্তা ভাবনা করছি ভবিষ্যতে আমাদের এই জোটটা নির্বাচনী জোট হিসেবে আত্মপ্রকাশ করবে কি সেটা আমাদের মধ্যে এখনো আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। এটা জোটের সম্মানিত যারা সদস্য আছেন, নেতৃবৃন্দ আছেন, তারা মাথায় রেখেছেন। তবে আমরা এই ব্যাপারে ফয়সালা করতে গেলে আমাদের বাংলাদেশের জুলাইয়ের মাসের সকল আন্দোলন, দাবি দেওয়া, সকল অগ্রগতি পর্যালোচনা করে আমরা যখন আগস্টে রাজপথে নামবো, তখন আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আমরা কোন পক্ষে আছি। তবে আমরা একটা কথা আপনাকে বলতে পারি, কোনো অবস্থাতে সংস্কারবিহীন আমরা নির্বাচন হতে দেব না। এতে যদি আমাদের আবার লড়াই করতে হয়, যুদ্ধ করতে হয়, জীবন দিতে হয়, আমরা যারা জোটবদ্ধ আছি আমরা সেটা করতে প্রস্তুত। কাজেই আমরা আর কোনো ফেসিবাদকে বাংলার মসনদে বসতে দেব, এটা জি আমাদের ওয়াদা, এটা আমাদের। জি, জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকে তিনজন অতিথি ছিলেন, আব্দুর রহিম, আহাদ নূর এবং আব্দুল কাদের জিলানী। আপনাদের তিনজনকেই আজকে ধন্যবাদ। আপনাদের 8 দফা জাতীয় সংস্কার যদি 8 দফা সেটা সফল হোক, সার্থক হোক, আমরা এই শুভ মঙ্গল কামনা করি। পাশাপাশি আমাদের জোট নির্বাচনী জোট যেন হতে পারি, এবং আমরা যেটা বলতেছি দুদলীয়, আমরা না, আমরা দ্বিদলীয় না, আমরা যে যদি পিআর সিস্টেমে নির্বাচন হয় বহুদলীয় জোট যেন আমরা দেখতে পারি, এবং বহুদলীয় যত জোট হবে তত তত আমাদের জন্য মঙ্গল। কারণ একটাই, যত দল তত মত তত পথ, এবং প্রতিটা ক্ষেত্রে একটি দল প্রাধান্য বিস্তার করতে পারবে না। সবাইকে অভিবাদন জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।